কথা বলতে গিয়েও সে আটকে যায়। চলচ্চিত্র সমালোচকরা একে প্রায় শ্রমজীবী মানুষের কণ্ঠরোধ হিসেবে ব্যাখ্যা করেন, কিন্তু ছবির একটি বিশেষ দৃশ্য একে ভিন্ন মাত্রা দেয়। টিনা কারোর তোতলামি শুধরে দিতে চায়, তাকে সঠিক বা ভদ্র ভাষা শেখাতে চায়। একে আপাত দৃষ্টিতে কালুর মুক্তি মনে হলেও এর পেছনে এক সূক্ষ্ম উপনিবেশিক প্রভাব রয়েছে। কালু যখন টিনার ভাষায় কথা বলতে শেখে, তখন সে তার আদি কণ্ঠস্বর হারায়। যে শ্রেণী তার বাপদাদাকে মেরেছিল, সেই শ্রেণীর ভাষায় শেষ পর্যন্ত তার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। 1970 সালের 12ই নভেম্বর ক্যালেন্ডারের পাতায় সাধারণ একদিন মনে হলেও বঙ্গোপসাগরের কোল ঘেঁষে থাকা মানুষগুলোর জন্য সেটি ছিল এক মহাপ্রলয়ের রাত। পৃথিবীর ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ভোলা সাইক্লোন সেদিন আঘাত এনেছিল এই বদ্বীপে। 10 মিটার উঁচু জলোচ্ছ্বাস যখন নিচু চরাঞ্চলগুলোকে গ্রাস করছিল, তখন মানুষ আর পশুর পার্থক্য ঘুচে গিয়েছিল এক লহমায়। সরকারি ও বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা 3 থেকে 5 লাখের মধ্যে দোল খেলেও প্রকৃত সত্যটি হলো, যারা মরেছিল তাদের সিংহভাগের নাম কোনো দাপ্তরিক খাতায় ছিল না, তারা ছিল নিছকই পরিসংখ্যান। এই প্রলয়ের ঠিক 3 মাস পর ঢাকার একটি সংবাদপত্রের এক বিস্ময়কর সংবাদ ছাপা হয়। সেই নিয়েই আজকের এই পর্ব। আপনারা কয়েকদিন আগে রাইসুল ইসলামের একটি লেখা সীমানা পেরিয়ে দাগের রাজনীতি অবশ্যই পড়েছেন। আজকের এই পর্ব রাইসুল ইসলামের সীমানা পেরিয়ে দাগের রাজনীতির উপর নির্ভর করি। আসুন একটু লেখার ভেতরে যাওয়া যাক। এই প্রলয়ের ঠিক 3 মাস পর ঢাকার একটি সংবাদপত্রে এক বিস্ময়কর সংবাদ ছাপা হয়। বরিশালের দক্ষিণের এক জনমানবহীন চরে এক জোড়া নারী পুরুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় আদিম অবস্থায় 3 মাস সেখানে টিকেছিলেন তারা। সাধারণ মানুষের কাছে এটি একটি অতি প্রাকৃত বা অলৌকিক বেঁচে থাকার গল্প মনে হলেও একজন মানুষের কাছে এটি ধরা দিয়েছিল এক বিশাল সমাজতাত্ত্বিক প্রশ্ন হিসেবে। তিনি আলমগীর কবির। তিনি সেই খবরের ভেতরে এক ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট দেখেছিলেন। তার মনে প্রশ্ন জেগেছিল, সমাজের একদম ওপর তলার একজন অভিজাত নারী আর একদম নিচতলার একজন প্রান্তিক পুরুষ, যাদের মাঝখানে কয়েক প্রজন্মের আভিজাত্য আর শোষণের দেয়াল দাঁড়িয়ে আছে। তারা যদি এমন এক আদিম পরিবেশে নিক্ষিপ্ত হয়, যেখানে পুলিশ নেই, আদালত নেই, লোক লজ্জা নেই, তবে কি সেই দেয়ালটি টিকে থাকবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি দীর্ঘ 5 বছর ব্যয় করেছেন। সেই অনুসন্ধানের ফসল 1977 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সীমানা পেরিয়ে। আলমগীর কবির নিজেই একে ফ্যান্টাসি বলেছেন, যার ট্রিটমেন্ট ছিল ইচ্ছাকৃতভাবে কৃত্রিম। কিন্তু এই কৃত্রিমতার ভেতরেই লুকানো ছিল আমাদের সমাজের সবচেয়ে নগ্ন বাস্তব। আলমগীর কবিরকে না বুঝলে সীমানা পেরিয়ে রাজনৈতিক গভীরতা বোঝা অসম্ভব। ঢাকা কলেজিয়েট স্কুলে পড়ার সময় তিনি সহপাঠীদের ঠাট্টা উপেক্ষা করে কাঠের কাজ বা কার্পেন্ট্রি বিষয় হিসেবে নিয়েছিলেন। আভিজাত্যের মোহ ত্যাগ করে কায়িক পরিশ্রমের প্রতি তার এই যে টান, তা তার পরবর্তী জীবনেও ছায়া ফেলেছিল। এর প্রতিফলন আমরা দেখি সিনেমার সেই দৃশ্যটিতে, যেখানে কেন্দ্রীয় চরিত্র কালু নিজের হাতে পাহাড়ের উপর ঘর বানায়। তার জীবনে কোনো রোমাঞ্চকর উপন্যাসের চেয়েও বর্ণিল। অক্সফোর্ডে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে ইংমার বার্গম্যানের দ্য 7 সিল দেখে চলচ্চিত্রের প্রেমে পড়া, ব্রিটিশ কমিউনিস্ট পার্টিতে যোগ দেয়া, কিউবায় গিয়ে ফিদেল ক্যাস্ট্রোর সাক্ষাৎকার নেওয়া, এমনকি আলজেরিয়ার মুক্তি সংগ্রামে অংশ নিয়ে জেলে যাওয়া, সবই ছিল তার সংগ্রামী সত্তার পরিচয়। 71-এ তিনি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই দরাজ কণ্ঠ দিস ইজ রেডিও বাংলাদেশ মুজিবনগর। জহির রায়হানের স্টপ জেনোসাইডের সেই অসামান্য ধারাভাষ্য তারই দেয়া। এমন এক মানুষ যখন প্রেমের সিনেমা বানাতে বসেন, তখন সেটি আর স্রেফ ছেলে মানুষই প্রেম থাকে না, সেটি হয়ে ওঠে এক রাজনৈতিক ইস্তেহার। সিনেমার গল্পটি আপাত দৃষ্টিতে খুব সরল। টিনা এক জমিদার পরিবারের মেয়ে, উচ্চশিক্ষার জন্য লন্ডন যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে কালু এক তোতলা জেলে, যে বংশ পরম্পরায় নির্যাতিত। টিনার দাদা একসময় কালুর বাবা আর দাদাকে পুড়িয়ে মেরেছিলেন খাজনা না দেওয়ার অপরাধে। জলোচ্ছ্বাসের পর এক নির্জন দ্বীপে যখন তাদের জ্ঞান ফেরে, তখন টিনার মনে বাঘ বা সাপের ভয়ের চেয়েও বড় হয়ে দেখা দেয় কালুর ভয়। সে ভেবে নেয় কালু নিশ্চয়ই প্রতিশোধ নেবে। এখানে কবির গ্রিক ট্র্যাজেডির রক্তের দায়ের ধারণা সামনে আনেন। টিনা আসলে কালুকে নয়, তার নিজের পরিবারের অপরাধ বোধকে ভয় পাচ্ছিল। কিন্তু কালু যা করে তা ছিল অভাবনীয়। সে টিনাকে পাহাড়ের চূড়ায় নিরাপদ আশ্রয় দেয়, দুইজনের জন্য আলাদা 2টি ঘর বানায়, আর সবশেষে বালুর উপর আঙ্গুল দিয়ে এক লম্বা রেখা টেনে দেয়। সে বলে দেয়, এই দাগ পেরিয়ে ওপাশে আসবেন না।
এই দাগ বা রেখাই হচ্ছে এই সিনেমার মূল রূপ। সভ্যতার ইতিহাসে রেখা বা সীমানা সবসময় টানা হয়েছে অন্যের অধিকার কেড়ে নেওয়ার জন্য। টিনার দাদা যে দাগ টেনেছিলেন সেটি ছিল জমিদারের দাগ আর শোষণের দাগ, কিন্তু কালু যে দাগটি টেনেছিল সেটি ছিল নিজেকে সংযত করার দায়, সেটি ছিল নিজেকে আটকে ফেলার দায়। এটি কোনো মালিকানা নয়, এটি ত্যাগের ঘোষণা। জর্জ এক রুশো বলেছেন, পৃথিবীর যাবতীয় অপরাধের শুরু সেই ব্যক্তির হাত ধরে যে প্রথম এক খণ্ড জমি ঘিরে বলেছিল, এটি আমার। কালু এখানে সেই ধারণাকে উল্টে দেয়। সে দাগ টানে অন্যকে সুরক্ষা দিতে, নিজেকে সীমাবদ্ধ রাখতে। ভারতীয় উপমহাদেশে লক্ষণ রেখা একটি শক্তিশালী বিতর্কিত রূপক। রামায়ণে এই রেখা টানা হয়েছিল সীতাকে ঘরের ভেতর বন্দি রেখে বাইরের বিপদ থেকে বাঁচাতে, কিন্তু সীমানা পেরিয়েতে আলমগীর কবির এই মিথকে পুরোপুরি পাল্টে দিয়েছেন। এখানে কালো দাগ টেনেছে টিনাকে নিজের হাত থেকে বাঁচাতে। সে নিজেকেই সম্ভাব্য রাবণ হিসেবে কল্পনা করে নিজেকে শাসন করেছে। সিনেমার সবচেয়ে শক্তিশালী মুহূর্তটি আসে তখন যখন টিনা লক্ষ্য করে কালু নিজের কামনা আর আবেগের বিরুদ্ধে যুদ্ধ করছে। সে দেখে কালু তার ঘরের সামনে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, কাছে গেলে যদি সে ক্ষতি করে ফেলে। সেদিন টিনা স্বেচ্ছায় সেই বাড়ির দাগটি পেরিয়ে কালুর দিকে হাত বাড়িয়ে দেয়। রামায়ণে রেখা পেরোনো ছিল ধ্বংসের প্রতীক, আর এখানে রেখা পেরোনো হলো মুক্তির প্রতীক। তাদের সেই নিরাভরণ বিয়ে, যেখানে কোনো পুরোহিত বা সাক্ষী ছিল না, যা ছিল কেবল দুই সত্তার পূর্ণ সম্মতি, তা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক বৈপ্লবিক সংযোজন। কালু তোতলা কথা বলতে গিয়েও সে আটকে যায়। চলচ্চিত্র সমালোচকরা একে প্রায় শ্রমজীবী মানুষের কণ্ঠরোধ হিসেবে ব্যাখ্যা করেন, কিন্তু ছবির একটি বিশেষ দৃশ্য একে ভিন্ন মাত্রা দেয়। টিনা কারুর তোতলামি শুধরে দিতে চায়, তাকে সঠিক বা ভদ্র ভাষা শেখাতে চায়। একে আপাত দৃষ্টিতে কালুর মুক্তি মনে হলেও এর পেছনে এক সূক্ষ্ম উপনিবেশিক প্রভাব রয়েছে। কালু যখন টিনার ভাষায় কথা বলতে শেখে, তখন সে তার আদি কণ্ঠস্বর হারায়। যে শ্রেণী তার বাপদাদাকে মেরেছিল, সেই শ্রেণীর ভাষায় শেষ পর্যন্ত তার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এখানে আলমগীর কবিরের নিজের জীবনেরও এক ট্র্যাজিক মিল পাওয়া যায়। তিনি নিজে সারা জীবন চলচ্চিত্রের ইতিহাস আর নন্দন তত্ত্ব নিয়ে লিখেছেন ইংরেজিতে। সাধারণ মানুষ যার জন্য তিনি লড়েছেন, তারা তার লেখা পড়তে পারেনি। কালুর তোতলামি যেন কবিরের নিজেরই সেই ভাষাগত দ্বিধা, যেখানে তিনি আমজনতার হয়ে কথা বলতে চাইলেও মাধ্যমটি ছিল অভিজাতদের। সিনেমার এক পর্যায়ে টিনা নিজেকে রবিনসন ক্রুসো ভাবতে শুরু করে। সে তালিকা বানায়, রেশন ঠিক করে, উদ্ধারের জন্য পতাকা বানায়। কিন্তু আসলে প্রকৃত ক্রুসোকে? ক্রুসো সেই যে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে জানে। কালু জানে মাছ ধরতে, ঘর বাঁধতে, পথ কাটতে। অন্যদিকে টিনা পুরোপুরি কালুর উপর নির্ভরশীল। ড্যানিয়েল ডিফোর উপন্যাসে ক্রুসো ফ্রাইডেকে সভ্য করেছিল, কিন্তু এই দ্বীপে কালু ওরফে ফ্রাইডেই হলো আসল ত্রাতা। আবার মিথ অফ সিসিফাসের মতো কালু বারবার পাহাড়ের চূড়ায় পতাকা ওড়ায় জাহাজ দেখার আশায়, আর বারবার ব্যর্থ হয়। এক সময় টিনা সেই পতাকা ছুঁড়ে ফেলে দেয়, কারণ সে বুঝতে পারে উদ্ধার হওয়া মানেই তো আবার সেই পুরনো বৈষম্যের সমাজে ফিরে যাওয়া, যেখানে এই সম্পর্ক সমাজ মেনে নেবে না। তাদের এই আদিম স্বর্গ থেকে আধুনিক পৃথিবীতে ফেরাই হয়ে দাঁড়ায় চরম ট্র্যাজেডি। 1977 সালে দাঁড়িয়ে আলমগীর কবির সিনেমায় ম্যারিটাল রেপ বা বৈবাহিক ধর্ষণের ইঙ্গিত দিয়েছিলেন। টিনার মা তাকে বলছেন তার বাবা তাকে বিয়ের পর রেপ করেছে। সেই সময়ে দাঁড়িয়ে কনসেন্ট বা সম্মতির কথা বলা ছিল অকল্পনীয় সাহসের কাজ। দ্বীপে কালু আর টিনার সম্পর্কের মূল ভিত্তি ছিল সম্মতি। উদ্ধারকারী নৌবাহিনীর জাহাজ যখন তাদের জোর করে তুলে নিয়ে যায়, তখন সেই সম্মতি চুরমার হয়ে যায়। উদ্ধার হওয়ার পর টিনার বাবা যখন তাদের গর্ভস্থ সন্তান নষ্ট করার নির্দেশ দেন, তখন পরিষ্কার হয়ে যায় যে রাষ্ট্র বা সমাজ আসলে ব্যক্তি মানুষের ইচ্ছাকে কোনো মূল্য দেয় না। সিনেমার পেছনে থাকা 1970-এর ঘূর্ণিঝড় কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটি ছিল একটি রাজনৈতিক পরিবর্তনের অনুঘটক। সেই ঝড় পাকিস্তানের শাসক গোষ্ঠীর অবহেলা আর অযোগ্যতাকে উলঙ্গ করে দিয়েছিল। ত্রাণ পৌঁছাতে দেরি হওয়া এবং কেন্দ্রীয় সরকারের ঢিলেমি বাঙালির মনে যে ক্ষোভের জন্ম দিয়েছিল, তারই প্রতিফলন ঘটেছে 1970-এর নির্বাচনে, পরবর্তীতে 71-এর মুক্তিযুদ্ধে। আলমগীর কবির সেই ঝড়ের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। সিনেমায় তিনি সরাসরি রাজনীতি না আনলেও ভূপেন হাজারিকার সুরের সেই বিমূর্ত এই রাত্রি আমার গানের ভেতর দিয়ে ভাঙনের এক মহাকাব্য গেয়েছেন। ঝড়ের দৃশ্যে যখন গান বাজে, তখন সেটি আর স্রেফ জলোচ্ছ্বাস থাকে না, সেটি হয়ে ওঠে পুরনো শাসন ব্যবস্থা ভেঙে নতুন দেশ গড়ার রূপক। সীমানা পেরিয়ের শেষ দৃশ্যে
টিনা তার বাবার আভিজাত্য ত্যাগ করে সাগরের পাড়ে গিয়ে কালুকে জিজ্ঞেস করে, কি সাম্পানওয়ালা, তোমার সাম্পানে নামায় নেবে? এটি ছিল এক চিরন্তন সমর্পণ, কিন্তু পর্দার বাইরে ইতিহাস ছিল ভিন্ন। টিনা চরিত্রে অভিনয় করা জয়শ্রী কবির কলকাতার মিস ক্যালকাটা হয়েও পরিচালক আলমগীর কবিরকে ভালোবেসে ঢাকায় থেকে গিয়েছিলেন, কিন্তু তাদের সেই সংসার টেকেনি। কবিরের অকাল মৃত্যুর পর জয়শ্রী লন্ডনে পাড়ি জমান, বাকি সময় সেখানেই কাটান। পর্দার টিনা যে লন্ডনে যেতে চায়নি, বাস্তব জীবনের টিনাকে শেষ পর্যন্ত সেই লন্ডনেই ফিরে যেতে হয়েছিল। ৪৯ বছর পরেও সীমানা পেরিয়ে দেখতে বসলে সেই বালির দাগ আমাদের চোখের সামনে ভাসে। সমুদ্রের ঢেউ প্রতিদিন সেই দাগ মুছে দেয়, কিন্তু কালু আবার সেটি টানে। কারণ এই দাগ থাকা আর না থাকার মধ্যে পার্থক্য কেবল একটি রেখা নয়, বরং সেটি হলো মানুষের প্রতি মানুষের সম্মান। আমাদের আজকের সমাজ আরও অনেক বেশি জটিল দাগে বিভক্ত। আভিজাত্য, ক্ষমতা আর পুঁজির যে অদৃশ্য দেয়াল আমাদের ঘিরে রেখেছে, সেখানে আলমগীর কবিরের কালু হয়ে কেউ আর বলবে না এই দাগ পেরিয়ে আসবেন না, কারণ আমি নিজেকে বিশ্বাস করি না। সীমানা পেরিয়ে কেবল একটি সিনেমা নয়, এটি আমাদের চেতনার আয়না। যখনই আমরা কোনো মানুষকে তার পরিচয় দিয়ে বিচার করি, তখনই আমরা সেই পুরনো জমিদার বাড়ির দাগটি নতুন করে টানি। আর যখনই আমরা সেই দাগ মুছে অন্যের সম্মতির প্রতি শ্রদ্ধা জানাই, তখনই আমরা আসলে সেই বালির দাগ পেরিয়ে সত্যিকারের মানুষ হয়ে উঠি। এমন সিনেমা আমাদের ছিল, এই কথাটি নিজেকে মাঝে মধ্যে মনে করিয়ে দেওয়াটা খুব জরুরি এই সময়। কারণ বহুদিন হয় এই বাংলাদেশ কোনো সিনেমা বানায়নি, বহুদিন হয় এই বাংলাদেশের কোনো সিনেমার ফ্রেম দেশের মানুষের কথা, দেশের রাজনৈতিক বাস্তবতার কথা বলে ওঠেনি। ক্যামেরা এখন শান্ত, স্থির, বোবা হয়ে বসে আছে ক্ষমতার খুব কাছাকাছি।